জামাতের গুপ্ত আর বিএনপির সুপ্ত। গুপ্ত আর সুপ্তের লড়াই কি নিছক ঘরোয়া? মাঠে নেই লীগ, তারপরেও গুপ্ত রাজনীতি ঘিরে কিসের দোলাচল? শিবিরের গুপ্ত রাজনীতি আর এই বিষয়কে কেন্দ্র করেই গত কদিন ধরে সামাজিক মাধ্যম সরগরম। বিএনপির চেয়ারপারসন নির্বাচনের আগেই বাংলাদেশ জামায়াতে ইসলামীকে গুপ্ত রাজনীতির ধারক এই বার্তা দিয়ে প্রচার চালিয়েছিল। সেই সময় জামাতের পক্ষ থেকে পাল্টা সুপ্ত শব্দকে বাজারে ছেড়ে বিএনপিকে আক্রমণ শানানো হয়। রাজপথের দেওয়াল থেকে বিশ্ববিদ্যালয়ের চত্বর ভরে যায় গ্রাফিতিতে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কেউ মাঠে নেই। তারপরেও বিএনপি ও জামাতের ছাত্র সংগঠনের এই লড়াই কি নিছক রাজনৈতিক, নাকি অন্তরালে কোনো বড় খেলা চলছে? প্রাচীন ভারতে বেশ কিছু বিখ্যাত বংশের কথা জানা যায়। তাদের মধ্যে অন্যতম ছিল গুপ্ত সাম্রাজ্য। এমনকি এই সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল বাংলার একাংশ। শ্রীগুপ্তের হাত ধরে গুপ্ত সাম্রাজ্যের সূচনা হয়। এই গুপ্ত সাম্রাজ্যে একাধিক শক্তিশালী রাজার নাম পাওয়া যায়, যেমন চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত। গুপ্ত সাম্রাজ্যের পতন শুরু হয় মূলত স্কন্দগুপ্তের পরবর্তী সময়, কারণ ছিল হুনদের বারবার আক্রমণ। পুরগুপ্ত, নরসিংহগুপ্তের আমলে দেশে এত অরাজকতা, অন্তর্কলহ শুরু হয় যে বহিঃশত্রুর আক্রমণ তারা ঠেকাতে পারেনি। এই ইতিহাসের কথা কেন বললাম? কারণ বাংলাদেশে গুপ্ত শাসন ব্যবস্থা ফিরে না এলেও এক অভিনব গুপ্ত রাজনীতির জন্ম দিয়েছে জামায়াত। এটা অনেকটাই আলাদিনের জিনের মতো, আচমকা উদয় হয় আবার কয়েক সেকেন্ডে ভ্যানিশ হয়ে যায়। আসুন ওসমান হাদির কথা আরো একবার মনে করে দেখা যাক। আজকে বিএনপির অনেক ভাই মনে করে কি, যদি জুলাই ব্যর্থ হয় আর আওয়ামী লীগ কোনোভাবে কামব্যাক করে, তাহলে প্রথম মার খাবে হলো এই যে এনসিপির যারা আছে, তারপর জামাত। বিএনপিও তো মারটার খাবে না। আপনাকে শুধু একটা কথা বলি, সারা দেশে অবস্থা যদি এরকম খারাপ হয়, সারা দেশে আপনি কয়জন এনসিপি গুনে পাবেন? পাবেন না তো, মারলেন। এরপর আসবে কি জামাত। ভাই জামাত তো আন্ডারগ্রাউন্ডে পলিটিক্স করেই অভ্যস্ত। সে হইল রিমোট কন্ট্রোলের মতো। নইলে সে হাসিনার আমলে গত 17 বছর কেমনে পলিটিক্স করছে, তাই না? তার তো প্র্যাকটিস আছে। যেই দেখবে সে রিমোট কন্ট্রোল দেখবে কেউ নাই। এবার বলেন এনসিপিও নাই, জামাতও নাই, আর আমার মতো ওসমান হাদি কয়জন? এত একবারই মাইরে দিবেন গেল। এরপর বলেন তো আওয়ামী লীগের সামনে শত্রু কে? একমাত্র বিএনপি। কারণ বিএনপির আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করারও প্র্যাকটিস নাই, আর তার লক্ষ লক্ষ মানুষ। আরো ভয়ঙ্কর হইল, বিএনপি যত স্টেপ নিক, এটা তো সত্য, তার তৃণমূলে লোকজন চাঁদাবাজি করছে। তো যেই আওয়ামী লীগের কাছ থেকে চাঁদাবাজি করছে তারা লিস্ট করে রাখছে না? 2024 সালে তথাকথিত গণ অভ্যুত্থানের পর কয়েকটি ঘটনা জাতিকে চমকে দিয়েছিল। যারা প্রকাশ্যে ছাত্রলীগ করত, তারাই রাতারাতি হয়ে গেল ছাত্র শিবিরের নেতা, যেমন সাদিক কায়েম, SM ফারহাদ সহ আরো কিছু গুপ্ত পুরুষ। এই অভিযোগ আগেই তুলেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। ফেসবুক পোস্টে আব্দুল কাদের লিখেছেন, শিবির করে আসা ছেলেরা নিজেকে ছাত্রলীগ প্রমাণ করার জন্য অতি উদ্গ্রীব থাকত। ছাত্রলীগের হয়ে নিপীড়ন, নির্যাতন চালানো এমন কয়েকজনের বিষয়ে শিবিরের তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম ফোন দিয়ে তাদবির করেন বলে অভিযোগ করেন তিনি। মানেটা দাঁড়াচ্ছে, জামাত শিবির গিরগিটির মতো অসাধারণ কুশলতায় রং বদলাতে পারে, তার কোনো দলই পারে না। এখানে আতঙ্ক দেখছে বিএনপি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন ছাত্র শিবিরের সদস্যরা লীগের পরিচয়ে অনেকটা অংশ জুড়ে জায়গা দখল করেছিল। তথাকথিত গণ অভ্যুত্থানের সময় বা তার পরবর্তী সময়ে সেটি ধরা পড়ে। জামাতের ছাত্র সংগঠন বুঝিয়ে দিয়েছিল 17 বছর তারা কিভাবে গুপ্ত রাজনীতি করে এসেছে এবং তাতে তারা কতটা পাকাপোক্ত। বিএনপি আতঙ্কে রয়েছে। শেখ হাসিনার আমলে যারা রাজপথে বিরোধিতা করে এসেছে, তাদের মধ্যেও যে জামাত শিবিরের গুপ্ত নেতারা ঢুকে নেই তা আজ বলা খুব মুশকিল। হয়তো দেখা যাবে দেশ জুড়ে বিএনপি নেতাকর্মী বলে যারা অপকর্ম চালিয়ে যাচ্ছে, তারা আসলে গুপ্ত জামাত ও শিবিরের সদস্য। আবার তাদের এই আদর্শকে সামনে এনে জামাত রাজনীতির রুটি সেঁকছে। জামাতের গুপ্ত রাজনীতির ক্ষেত্রে আসল সমস্যা কোথায়? বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের মত,
জামাত জন্মলগ্ন থেকে উগ্র রাজনীতির কারণে বেশ কয়েকবার নিষিদ্ধ হয়েছে। সেই সময় থেকেই তারা লুকিয়ে গোপনে বা আন্ডারগ্রাউন্ড রাজনীতি করার বিশেষ কৌশল নিয়েছে। এর ফলে তারা তৃণমূল স্তরে সংগঠন তৈরির ক্ষেত্রে বেশ সাফল্য পেয়েছে। এর পাশাপাশি তাদের প্রধান যে অস্ত্র সেটি হলো গুজব ছড়ানো। গুজব সুকৌশলে ছড়িয়ে সাধারণ জনমানুষের মধ্যে প্রভাব বিস্তার করতে বেশ কয়েকবার সক্ষম হয়েছে তারা। জামাতও দেখেছে এটি হচ্ছে তাদের কাছে অত্যন্ত ধারালো একটি অস্ত্র। নাম পরিচয় গোপন করে ভিন্ন রাজনৈতিক দলে প্রবেশ করে ধীরে ধীরে জায়গা দখল করা বর্তমানে তাদের প্রধান কৌশল। ফলে জামাত শিবির নিষিদ্ধ হলেও রাজনীতির ময়দানে তাদের অস্তিত্ব টিকে থাকে ভ্যানিশম্যানের মতো। আবার যখন সময় আসে তখন তারা খোলস ছেড়ে বেরিয়ে পড়ে। ছিল রুমাল, হয়ে গেল বেড়ালের মতো। শেখ হাসিনার পতনের আগে যা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নির্বাচনের আগে সেটাই হয়েছে এনসিপি। সেটি আজ জামাতের বি টিম তার বলার অপেক্ষা রাখে না। সার্জিস হাসনাতরা একটা সময় ছাত্রলীগ করত, তারা যে কিভাবে জামাত হয়ে উঠল তা আজ পরিষ্কার। ছাত্রদল যুবদলেও নিশ্চিত এমন গুপ্ত ভূত রয়েছে। আর তারা সেখানে কি রূপে আছে, তাদের ধরতে হলে কিভাবে চিনবে বিএনপি? উত্তর হয়তো মিলবে একটা সময়। কেমন লাগলো আজকের এই প্রতিবেদন লিখে জানান কমেন্ট বক্সে। সেই সঙ্গে আমাদের চ্যানেল সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন জিও পালসে।